শুনছেন টক থিয়েটার, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। ভালোবাসাতে অভিমান থাকেই, কিন্তু সেই অভিমান বেশি হলে সম্পর্ক বোঝাই হয়ে যায়। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বোঝা। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক, সরলার ভূমিকায় আত্রেয় ব্যানার্জি এবং অন্যান্য চরিত্রে সৌপ্তিক মল্লিক ও আত্রেয় ব্যানার্জি। সাগরপুরে আজ বিয়ের ধুম। রোশন চৌকি আর ঢাকের বাদ্যে গোটা গ্রাম সরগরম। সারা সপ্তাহ ধরে কি যে হুল্লোড় চলছে সেটা শুধু এই গ্রাম নয়, আশেপাশের 4-5 ক্রোশের লোকেরও জানা। এমন রাজকীয় আয়োজন, এত ঢাক ঢোলের সমাবেশ, সানাইয়ের সুরের এত সুন্দর মিশ্রণ আর কাঁসার তৈরি বাদ্যযন্ত্রের এত জোরদার আওয়াজ এর আগে কেউ দেখেনি। নানা রঙের বাদ্যযন্ত্রের তালে মানুষের উল্লাস উচ্ছ্বাস এতটাই চরমে উঠেছে যে গ্রামের গরু ছাগল পর্যন্ত বিরক্ত হয়ে গেছে, বিশেষ করে বাছুরের দল। ঢাক ঢোলের এত শব্দে তারা যেন কষ্ট পাচ্ছে। এত ধুমধামের কারণ মাত্র 14 বছরের এক কিশোরের বিয়ে। সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র ছেলের বিয়ে বলেই এত আয়োজন। হরদেব মিত্র বেশ বড় লোক, বছরে প্রায় 25-26 হাজার টাকা আয়। ছেলের নাম সত্যেন্দ্র কুমার মিত্র। সে হেয়ার স্কুলের এন্ট্রান্স ক্লাসে পড়ে। এত কম বয়সে বিয়ের কারণ সত্যেন্দ্রর মা তার বধূমুখ দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর কনিষ্ঠা কন্যা সরলার সঙ্গে সত্যেন্দ্রর বিয়ে হলো। একেবারে টুকটুকে লাল বউ। সত্যেন্দ্র খুব খুশি। 10 বছরের ছোট্ট এই বউয়ের মুখ দেখে সত্যেন্দ্রর মা খুব আনন্দিত হলেন। বিয়ের পরের বছরই হরদেববাবু বৌমাকে ঘরে নিয়ে এলেন, কারণ তার স্ত্রী মোটেও চাননি যে বউকে শ্বশুর বাড়ি রেখে দেওয়া হোক। তিনি প্রায়ই বলতেন, বিয়ে হয়ে গেলে মেয়েকে আর বাপের বাড়িতে রাখা ঠিক নয়। মতটা একদম খারাপ বলা যায় না। সত্যেন্দ্রর পড়াশোনার সুবিধার জন্য হরদেববাবুকে স্ত্রী সহ কলকাতাতেই থাকতে হতো। তাই সরলাও কলকাতায় চলে এলো। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে সরলা হরদেববাবুর সঙ্গেও কথা বলতো, এমনকি সত্যেন্দ্র সামনে থাকলেও সে শাশুড়ির সঙ্গে নির্দ্বিধায় গল্প করত। এতে গৃহিণীর কোনো আপত্তি ছিল না, বরং তিনি এতে বেশ আনন্দই পেতেন। কিছুদিন পর সরলার বাবা কামাখ্যাবাবু তাকে একবার বাপের বাড়ি নিয়ে গেলেন। এর 1-2 মাস পর সত্যেন্দ্র একদিন রাগ করে বলল, বইগুলোতে ছাতা পড়ে গেছে, দোয়াতের কালি শুকিয়ে গেছে, এমন একজনও কি নেই যে এসব একটু দেখে রাখবে? মা সঙ্গে সঙ্গে কথাটার অর্থ বুঝলেন। হরদেববাবুর কানেও গেল। তিনি হেসে সরলাকে আনতে লোক পাঠালেন এবং চিঠিতে লিখলেন, আমার বাড়িতে বড় গোলমাল শুরু হয়েছে। মা ছাড়া বোধহয় সামলানো যাবে না, তাই মাকে পাঠিয়ে দেবেন। আবার সরলা ফিরে এলো। সত্যেন্দ্রর ছোটোখাটো সব কাজ এখন সেই করে। বইগুলো ধুলো মুক্ত করে সুন্দরভাবে সাজিয়ে রাখা, কলেজের পোশাকগুলো ঠিকঠাক গুছিয়ে দেওয়া, এসব কাজ সরলার দায়িত্ব হয়ে গেল। সত্যেন্দ্র সব সময় তাড়াহুড়োয় থাকত। এক হাতে এক বোতাম লাগায়, আরেকটা হাতে আরেকটা। খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, কলেজের ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে।
তবু সে এক পায়ে কার্পেট আর এক পায়ে বার্নিশ করা জুতো না পরেই দাঁড়িয়ে আছে। কখনো আবার পরিষ্কার জামার ওপর ধোপার দেওয়া চাদর এমনভাবে পড়ে যে মনে হয় রজক ভবনে অর্থাৎ ধোপার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সব গোলমালের দেখভাল একমাত্র সরলাই করত। সে না থাকলে সত্যেন্দ্র প্রায় এসব ঝামেলায় পড়ে যেত। এত অন্যমনস্ক লোক কেউ কখনো দেখেনি। এই কাজগুলো অন্য কেউ করলেও সত্যেন্দ্র পছন্দ করত না, তাই শেষ পর্যন্ত সব দায়িত্ব সরলাকেই নিতে হতো। সুশীলা সরলার বড় দিদি, তার ছেলের ভাত, তাই কামাখ্যাবাবু দৌহিত্রীর অন্নপ্রাশনের উপলক্ষে সরলাকে বাড়ি নিয়ে যেতে কলকাতায় এলেন। সরলার দিদি সরলা আর সত্যেন্দ্রকে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করে চিঠি লিখেছিল। বিশেষ করে সরলা প্রায় 3 বছর ধরে দিলজানপুরে যায়নি। সত্যেন্দ্র যখন যেতে রাজি হলো তখন কামাখ্যাবাবু আনন্দের সঙ্গে জামাতা কন্যাকে নিয়ে দেশে ফিরলেন। অনেক দিন পর গৃহিণী তাদের পেয়ে খুব খুশি হলেন। যার ছেলের মুখে ভাত সে এসে তাদের অনেক কথা শুনিয়ে দিল এবং নানা রকমে আপ্যায়ন করল। শুভ কাজ নির্বিঘ্নে শেষ হয়ে যাওয়ার পর সত্যেন্দ্র বাড়ি ফিরতে চাইল, কিন্তু গৃহিণী তাতে আপত্তি করলেন। বললেন, একদিন পরে যে আর কিছুদিন থাকতে হবে। সরলাও ছাড়ল না, তাই সত্যেন্দ্র আরও 2-4 দিন থাকতে রাজি হল। কয়েকদিন কেটে গেল, তবু সরলা ছাড়তে চায় না। কিন্তু না ফিরলেও চলবে না, পড়াশোনার বেশ ক্ষতি হচ্ছে, পরীক্ষাও বেশি দেরি নেই। ফেরবার সময় সরলা জিজ্ঞাসা করল, আমাকে আবার কবে নিয়ে যাবে? সত্যেন্দ্র বলল, তুমি যখন যেতে চাও তখনই। তাহলে তুমি আমাকে 10-12 দিন পরেই নিয়ে যেও। সত্যেন্দ্র খুব খুশি হল। সে এতটা আশা করেনি। তখন চোখের জল ফেলতে ফেলতে সরলা স্বামীকে বিদায় দিয়ে হেসে বলল, দেখো, আমার জন্য যেন চিন্তা করো না, আর বেশি রাত পর্যন্ত পড়ে যেন অসুখ না হয়। রাতে 10টার বেশি না পড়ার জন্য সরলা বিশেষ করে মাথার দিব্যি দিয়ে দিল। একটা উদাস মন নিয়ে সত্যেন্দ্র সেদিন কলকাতায় পৌঁছালো। সে একটা বই নিয়ে বসেছিল, কিন্তু বইয়ের পাতার সঙ্গে তার মনের এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। সত্যেন্দ্র হিসেব করে দেখল সারা দিনে মাত্র 26 লাইন পড়া হয়েছে। আপন মনে দুঃখ পেল সে। বাহ, এইভাবে পড়লে কি আর পাশ করা যায়? রাগে গজগজ করতে করতে বিড়বিড় করতে লাগলো, সব দোষ ওই পোড়ামুখী সরলার। এই 5 দিন এলাম, একটুও পড়তে পারলাম না। আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে, 10টার বেশি পড়তে গেলেই আলো নিভিয়ে দেয়। একে কোথাও পাঠিয়ে দিলে ভালো করে পড়তে পারবো, কিন্তু এখন দেখছি পুরো উল্টো। কালই গিয়ে তাকে নিয়ে আসবো, না হলে লজ্জার খাতিরে কি ফেল করব? সত্যেন্দ্র সরলাকে আনতে এসে দেখল হঠাৎ সে ভয়ানক অসুখে পড়েছে। বাড়ির লোকে খবর দিতে চাইলেও সরলার বারণে কেউ তা করতে পারেনি। সরলা বলেছিল, এমনিতে এখানে থেকে তার লেখাপড়া, কলেজ এসবের ক্ষতি হয়েছে। এখন অসুখ শুনে দৌড়ে এলে ওর খুব লোকসান হবে। কিন্তু দিন 2-এর মধ্যে আচমকাই সরলার অসুখ বেড়ে যায়। একই দিনের মধ্যে দুপুরে অবস্থা পূর্তির দিকে যেতে যেতে রাত্রে আরও চরমে ওঠে। কবিরাজ বুদ্ধি শত চেষ্টা করেও তার শরীর ভালো করতে পারছিলেন না। এমন সময় হঠাৎ করেই সত্যেন্দ্রর আগমন হয়। তার চিরপরিচিত স্বরকে শয্যার সাথে প্রায় মিশে যাওয়া অবস্থায় দেখে ওর কণ্ঠ দিয়ে সমস্ত স্বর লোপ পেয়ে গেল। সে কোনো রকমে তার দুর্বল কাঁপা হাত দিয়ে স্বামীর হাত দুটোকে ধরে বলল, তুমি কি পরজন্মে বিশ্বাস করো? সত্যেন্দ্র কাঁদতে কাঁদতে বলল,
আগে করতাম কিনা জানি না, কিন্তু আজ থেকে সম্পূর্ণ বিশ্বাস করব। সরলার মুখে ঈষৎ হাসির চিহ্ন প্রকাশ পেল। সে যেন জানে সত্যেন্দ্র ওর মনের কথা মুখে আসার আগেই বুঝে যায়। সরলার ওষুধ খাওয়ার সময় হয়ে এলো দেখে কামাক্ষাবাবু, হরদেববাবু এবং ডাক্তারবাবু ভিতরে এলেন। ডাক্তার নাড়ি টিপে পরীক্ষা করে এক নজর তাকালেন সরলার বাবার দিকে। তার দৃষ্টির ইঙ্গিতে বুঝতে অসুবিধা হলো না যে আর কোনো আশা নেই। ঈশ্বরের ইচ্ছাতেই পরদিন সকাল 7টার সময় সরলার মৃত্যু হলো। সন্ধ্যায় হরদেববাবু সত্যেন্দ্রকে নিয়ে কলকাতায় ফিরলেন। কি যেন একটা হয়ে গেল, খুব বড় কিছু, খুব গুরুতর। রাজশয্যায় ঘুমিয়ে এতকাল ইন্দ্রত্বের সুখ কিছুটাই উপলব্ধি করতে শিখেছিলাম। ঠিক তখনই কে যেন একটা টান মেরে আমার সুখের সমস্ত স্বপ্নটুকু ভেঙে দিল। আমার মনে হয় আর কখনো চোখে ঘুম আসবে না। এখন মাঝরাত, শত চেষ্টা করেও ঘুমোতে পারলাম না। কি করি বা শোবো? আমার আজীবন সহচর্যে অগ্নিশয্যায় শুয়ে পুড়ছে, আর সেখানে আমি কিভাবে? সব যেন উল্টে পাল্টে গেল একেবারে। জীবনের কেন্দ্রবিন্দু অবধি চলছে, কিছুই যেন আর ঠাউর হয় না। এ কি হলো? আমার সাথেই কেন হলো? কোনো কি শেষ নেই এর? সত্যি কি নেই? মধ্যরাতে সত্যেন্দ্রনাথ জানলায় বসে সাগরপুরের অন্ধকার দেখছিল। চারপাশের কি একটা বিভীষিকাময় নিস্তব্ধ ভাব সত্যেন্দ্রর ভিতরের হাহাকারের সঙ্গে মিশে আরও সব কিছুকে যেন বেদনাময় করে তুলেছিল। শোঁ শোঁ করে রাতের বাতাস বয়ে গেল। কিছু কি বলে গেল? অবশ্যই বলল সেই একই কথা। সব কিছুতেই সেই একই কথা শোনা যায়, নেই নেই, সে আর নেই। আজ কত দিন হয়ে গেল সরলা চলে গেছে। সেই দিন থেকে সত্যেন্দ্র আর ঘুমোয় না। যেটুকু ঘোর ধরে যায় তা কেবলই তন্দ্রা। কে যেন বাতাসে বারবার ফিস ফিস করে বলে, কেমন আছো সত্য? মাথাটা খুব ধরেছে মনে হচ্ছে। অনেক দিন তো হলো, এবার একটু শুয়ে পড়ো না হয়। আর সারা জীবন কি এইভাবেই জানালার ধারে বসেই কাটিয়ে দেবে? সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্রের দিকে তাকিয়েছিল। সবচেয়ে ক্ষীণ আলোকটা সে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। চোখ বন্ধ করতে ভয় লাগে, যদি সেটাকে হারিয়ে ফেলে। তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেলে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে আবার সেই তারাটা খোঁজে। আলো ভালো লাগে না, জ্যোৎস্নায় আর আনন্দ পাওয়া যায় না। সত্যেন্দ্র এমএ পরীক্ষায় ফেল করেছে, পাশ করার ইচ্ছাও আর নেই। সত্যেন্দ্রর সমস্ত উৎসাহ একেবারে নিভে গেছে। হরদেববাবু সপরিবারে দেশে চলে গেছেন। সত্যেন্দ্র বলে, গ্রাম থেকে ভালোভাবে পরীক্ষা দেওয়া যাবে, শহরের এত কোলাহলে মনোযোগ দেওয়া যায় না। সত্যেন্দ্র এখন একরকম হয়ে গেছে। মুখ দেখলেই মনে হয় অনেক দিন কিছু খায়নি, যেন বড় কোনো অসুখ থেকে সেরে উঠেছে। দুপুরবেলা সত্য দরজা বন্ধ করে পুরনো ফটোগ্রাফ ঝেড়ে মুছে পরিষ্কার করে নিজের পুরনো বইগুলো সাজায়। হারমোনিয়ামের ঢাকনা খুলে অযথাই পরিষ্কার করতে বসে।
সত্যেন্দ্র তার পুরনো বইগুলো আরও ভালোভাবে পরিষ্কার করে ভালো কাগজের খাম নিয়ে সরলাকে চিঠি লিখে শিরোনাম দিয়ে নিজের বাক্সে ঢুকিয়ে রাখত। যন্ত্রণা, চূড়ান্ত যন্ত্রণা ভোগ করছে সে। ওহে সত্যেন্দ্রনাথ, তুমি একা নও। অনেকের ভাগ্য তোমার মতোই অল্প বয়সে পুড়ে যায়। সবাই কি তোমার মতো পাগল হয়ে যায়? সাবধান সত্য, সব কিছুর একটা সীমা থাকে। স্বর্গীয় ভালোবাসারও একটা সীমা নির্দিষ্ট আছে, আর যদি সেই সীমা ছাড়িয়ে যাও কষ্ট পাবে। কেউ তোমাকে আর আটকাতে পারবে না। সত্যেন্দ্রর মা খুব বুদ্ধিমতী। একদিন স্বামীকে ডাকলেন। আমার সত্যটার কি হয়ে গেছে দেখছো? স্বামী বললেন, দেখছি, কিন্তু কি করব? আবার বিয়ে দাও। ভালো বউ পেলে সত্য আবার হাসবে, আবার কথা বলবে। সেদিন সত্য খেতে বসলে মা বললেন, বাবা, আমার একটা কথা শুনবে? কি? তোমাকে আবার বিয়ে করতে হবে। সত্য হাসতে হাসতে বলল, এই কথা? তা বুড়ো বয়সে আবার এসব কেন? মা আগে থেকেই চোখে জল জমিয়ে রেখেছিলেন। এখন তা বিনা বাক্য ব্যয়ে নামতে শুরু করল। মা চোখ মুছতে মুছতে বললেন, বাবা, 21 বছরে কেউ বুড়ো হয় না, কিন্তু সরলার কথা মনে এলে যে এসব আর মুখে আনতে ইচ্ছে হয় না। কিন্তু আমি আর একা থাকতে পারছি না বাবা। পরদিন সকালে হরদেববাবু সত্যেন্দ্রকে ডেকে ওই কথাই বললেন। সত্যেন্দ্র কোনো উত্তর দিল না। হরদেববাবু বুঝলেন তার মৌনতা একরকম সম্মতির লক্ষণ। সত্যেন্দ্র ঘরে এসে সরলার ছবির সামনে দাঁড়িয়ে বলল, শুনলে সর, আমার বিয়ে হবে। ছবিটি কিছুই বলতে পারে না। যদি পারত কি বলতো? বেশ তো, বলতো কি? সত্যেন্দ্রর এবার কলকাতায় বিয়ে হলো। শুভ দৃষ্টির সময় সত্যেন্দ্র দেখল মেয়েটার মুখখানি ভারী সুন্দর। তবু সে মনে মনে ভাবল, হোক সুন্দর, তবু আমার মাথায় যেন একটা বোঝা চাপল। বিয়ের পর নলিনী 2 বছর বাবার বাড়িতে থাকল। 3য় বছরে সে শ্বশুর বাড়িতে এলো। গৃহিণী নতুন বউয়ের চাঁদ পানা মুখ দেখে আবার সরলাকে ভুলতে চাইলেন। আবার সংসার গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন। রাতে যখন দুজন পাশাপাশি শুয়ে থাকে তখন কেউ কারো সঙ্গে কথা বলে না। নলিনী ভাবে, কেন এত অযত্ন? কেন আমার প্রতি এত অনীহা তার? এদিকে সত্যেন্দ্র ভাবে, এ কে যে আমার সরলার জায়গায় শুয়ে আছে? নতুন বউ লজ্জায় স্বামীর সঙ্গে কথা বলতে পারে না। সত্যেন্দ্র ভাবে, যতই কথা না বলে ততই ভালো। একদিন রাতে সত্যেন্দ্রর ঘুম ভেঙে গেল। সে দেখল বিছানায় কেউ নেই। ভালো করে তাকিয়ে দেখল জানলার কাছে কেউ বসে আছে। জানলা খোলা, চাঁদের আলো ঘরে ঢুকছে। সেই আলোয় সত্যেন্দ্র নলিনীর মুখের একটু অংশ দেখতে পেল। ঘুমের ঘোরে জ্যোৎস্নার আলোয় মুখটা যেন আরও সুন্দর লাগছিল। সে কান পেতে শুনল নলিনী কাঁদছে। সত্যেন্দ্র ডাকল, নলিনী। নলিনী চমকে উঠল। স্বামী তাকে ডাকছেন। অন্য কেউ হলে কি করতো জানি না, কিন্তু নলিনী ধীরে ধীরে কাছে এসে বসল। সত্যেন্দ্র বলল, তুমি কাঁদছো কেন? কি হলো বলো আমায়, তুমি কাঁদছো কেন? নলিনীর কান্না আরও বেড়ে গেল। বিয়ের 3 বছরের মাথায় স্বামীর মুখে এমন মমতার কথা। অনেক
অনেকক্ষণ ধরে কান্না চেপে রেখে চোখ মুছে সে ধীরে ধীরে বলল, তুমি আমাকে দেখতে পারো না কেন? সত্যেন্দ্র নিজেও জানে না কেন তারও খুব কান্না পেতে লাগলো, কিন্তু সে তা আটকিয়ে বলল, দেখতে পারি না এটাকে বলল, তবে যত্ন করতে পারি না। নলিনী চুপচাপ সব কথা শুনতে লাগলো। সত্যেন্দ্র কিছুক্ষণ নীরব থেকে বলল, ভেবেছিলাম এ কথা কাউকে বলবো না, কিন্তু না বলেও তো কোনো লাভ নেই। না, তোমার কাছে কিছু লুকোবো না, সব কথা খুলে বললে বুঝতে পারবে আমি এমন কেন। আমি এখনো সরলাকে, মানে আমার আগের স্ত্রীকে ভুলতে পারিনি, আর ভুলতে যে পারবো সেই ভরসাও করি না, ইচ্ছাও করি না। তুমি দুর্ভাগ্যের হাতে পড়েছ, তোমাকে কখনো সুখী করতে পারবো এই আশা রাখার সাহস আর হয় না। বিশ্বাস করো, আমি নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করিনি, নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতেও পারবো না। গভীর নিশীথে দুইজনে অনেকক্ষণ এভাবেই বসে রইল। সত্যেন্দ্র বুঝতে পারল নলিনী কাঁদছে। সে কি নিজেও কেঁদেছিল? একে একে সরলার কথা মনে পড়তে লাগল। ধীরে ধীরে সরলার মুখটা যেন তার মনে জেগে উঠল। সত্যেন্দ্র খুব চেষ্টা করল অশ্রু সংবরণ করার, কিন্তু যেমন করে সে সরলাকে ধরে রাখতে পারেনি, নিজের চোখের জলকেও সে একইভাবে আটকে রাখতে পারল না। চোখ মুছেই সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, কেঁদো না নলিনী, আমার হাতে কি? আমি নিশিদিন মনে কত যন্ত্রণা ভোগ করি তা কেউ জানে না। বড় কষ্ট হয়। এই কষ্ট যদি কখনো চলে যায়, তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, হয়তো তোমার যত্নও করতে পারবো। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য কয়জনই বা বোঝে, কিন্তু নলিনী খুব বুদ্ধিমতী। সে স্বামীর কষ্ট বুঝল, স্বামী তাকে ভালোবাসে না এ কথা সে তার মুখ থেকে শুনল, তবু তার অভিমান হলো না। কি বোকা মেয়ে! 16 বছরে যদি অভিমান না করে তাহলে আর কখন করবে সে? কিন্তু নলিনী ভাবল, অভিমান আগে নাকি স্বামী? সেদিন থেকেই সে কি করলে স্বামীর কষ্ট দূর হবে, এটাই তার কাছে একমাত্র চিন্তার বিষয়বস্তু হয়ে গেল। কি করলে স্বামী সতীনকে ভুলতে পারেন এ কথা কিন্তু সে একবারও ভাবল না। ব্যথার যদি কেউ ব্যথী হয়, কষ্টতে যদি কেউ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেউ আগ্রহ করে শোনে, তাহলে বোধহয় তার মতন বন্ধু এ জগতে আর কেউ হতে পারে না। এরপর সত্যেন্দ্র প্রায়ই নলিনীকে তার পুরনো দিনের কথা বলতে লাগল। কত রাত্রি যে দুজনের এমন সব কথায় পেরিয়ে যেত তার কোনো ঠিক নেই। শুধু সত্যেন্দ্র বলতো না, নলিনীও আগ্রহ নিয়ে স্বামীর পুরনো প্রেমের গল্প শুনতে ভালোবাসত। 2 বছর পরে, প্রায় 2 বছর পরের কথা, নলিনীর বয়স তখন প্রায় 18। তার আর আগের মতো কষ্ট নেই। স্বামী এখন তাকে অবহেলা করে না। স্বামীর ভালোবাসা সে অর্জন করেছে। সাধনার বৃষ্টির ফল নলিনী ঘড়া পূর্ণ করে পেয়েছে। এখন তার আর কোনো দুঃখ নেই। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্ত্রীর যত্ন আর একনিষ্ঠ ভালোবাসায় তার অনেক পরিবর্তন হয়েছে। কাজের ফাঁকে সে এখন নলিনীর সঙ্গে গল্প করে, মজা করে, গান বাজনা করে আনন্দ পায়। এক কথায় সত্যেন্দ্র অনেকটা মানুষ হয়ে উঠেছে। মানুষ যা পায় না সেটাই তার সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। মানুষের স্বভাবই এমন। তুমি যদি অশান্তিতে থাকো তাহলে শান্তি খুঁজবে,
আর আমি যদি শান্তিতে থাকি তবু কোথা থেকে যেন অশান্তি টেনে বের করব। ছল ধরা যেন মানুষের স্বভাব সিদ্ধ ভাব। যে মাছটা পালিয়ে যায় সেইটাই কি পুকুরের একমাত্র বড় মাছ হয়? কিন্তু বোঝে কজন মানুষ? আমাদের সত্যেন্দ্রনাথও সেই রকমই মানুষ। মানুষের স্বভাব কোথায় যাবে? এত ভালোবাসা, এত যত্ন, এত শান্তির মধ্যেও তার হৃদয়ে মাঝে মাঝেই বিদ্যুতের মতন অশান্তি জেগে ওঠে। নিমেষের মধ্যে মনের মাঝে বৈদ্যুতিক ক্রিয়ার মতো সে বিপ্লব বেঁধে যায়, যা সামলাতে গিয়ে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। মাঝে মাঝে তার মনে হয় সে বুঝি আর সামলাতে পারবে না। এত দিনের চেষ্টা, যত্ন, অধ্যাবসায় সমস্তই বুঝি বিফল হয়ে যাবে। নলিনীর এতটুকু ত্রুটি দেখলে সত্যেন্দ্র ভাবে সরলা থাকলে বোধহয় এমনটি হতো না। ভগবানই জানেন হয়তো হতো কি হতো না, কিংবা এখনকার থেকে হয়তো 4 গুণ বেশি হতো। কিন্তু তাতে কি? আসল কথা এই যে সত্যেন্দ্র এখনো সরলাকে ভুলতে পারেনি। কাছারি থেকে এসে যদি নলিনীকে সে দেখতে না পায়, অমনি মনে করে কিসে আর কিসে। নলিনী বড় বুদ্ধিমতী। সে সব সময় স্বামীর কাছে থাকার চেষ্টা করে, কারণ সে জানে সত্যেন্দ্র এখনও সরলাকে ভুলতে পারেনি। সে একেবারে ভুলে যাক এটা নলিনীর চাওয়া নয়, তবে যেন অহেতুক কষ্ট না পায়। শুধু এই কারণে সে সব সময় স্বামীর পাশে থাকে, যত্ন করে। সত্যেন্দ্র যদি ভুলতে নাও পারে, অন্তত অবহেলা তো করে না। এইটুকুই নলিনীর জন্য যথেষ্ট। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। কলকাতায় তার বাড়ি নলিনীদের বাড়ির কাছেই। একটা আত্মীয়তার সম্পর্ক থাকায় নলিনী তাকে কাকা বলে ডাকে। রায় কাকিমা প্রায় প্রতিদিনই সত্যেন্দ্রর বাড়িতে বেড়াতে আসেন। গোপীকান্তবাবুও মাঝে মাঝেই আসেন। গ্রাম সম্পর্কে খুড়শ্বশুর হওয়ায় সত্যেন্দ্র তাকে খুব সম্মান করে। সত্যেন্দ্রর বাসা তার বাড়ি থেকে বেশ দূরে হলেও দুই পরিবারের মধ্যে ভালোই সম্পর্ক গড়ে উঠেছে। নলিনীও মাঝে মাঝে কাকার বাড়ি বেড়াতে যায়। একে তো কাকার বাড়ি, তার ওপর গোপীবাবুর মেয়ে হেমার সঙ্গে তার দারুণ বন্ধুত্ব। তারা ছোটবেলার সখী, একজনকে আরেকজন ছেড়ে থাকতে পারে না। সেদিন বেলা তখন 12টা। সত্যেন্দ্র কাছারিতে গেছে। কোনো কাজ না থাকায় নলিনী ছবি আঁকতে বসেছে। ঠিক তখনই গড় গড় শব্দ করে একটা গাড়ি এসে ডেপুটিবাবুর বাড়ির সামনে থামল। কে এলো? হেম নাকি? নলিনীর মুখের কথা মুখেই রয়ে গেল। সঙ্গে সঙ্গে ভীষণ কোলাহল করতে করতে হেমাঙ্গিনী এসে উপস্থিত হল। হেমা এসে একেবারে নলিনীর চুল ধরে বলল, আর লেখাপড়া করার দরকার নেই, ওঠ আমাদের বাড়ি চল, কাল দাদার বউ এসেছে। নলিনী বলল, বউ এসেছে? তা সঙ্গে আননি কেন? হেমা বলল, তা কি হয়, নতুন এসেছে, হঠাৎ করে তোর বাড়িতে নিয়ে আসবো কেন? নলিনী বলল, তাহলে আমিই বা যাব কেন? হেমা হেসে বলল, তোর যাওয়ারই কথা, আমি না হয় টেনে নিয়ে যাচ্ছি তোকে। চুল ধরে টানাটানি করলে শুধু নলিনী কেন, অনেককেই যেতে হতো। নলিনীকেও যেতে হলো। তবে তার যেতে একদমই ইচ্ছে ছিল না, কারণ কাকার বাড়ি গেলে ফিরতে দেরি হতো। এর আগেও কয়েকবার এমন হয়েছে। নলিনী বাড়ি ফেরার আগেই সত্যেন্দ্র কাছারি থেকে ফিরে এসেছে। তখন তার বেশ অস্বস্তি হতো। সত্যেন্দ্র কিছু মনে করুক বা না করুক, নলিনীর খুব লজ্জা লাগত, কারণ সে জানত কাছারি থেকে ফিরে এসে তার হাতের বাতাস না খেলে স্বামীর গরম কমতো না। কিন্তু বিধাতার ইচ্ছা, বহু চেষ্টা করেও আজও সে 7টার আগে ফিরতে পারল না। বাড়ি এসে দেখল সত্যেন্দ্র খবরের কাগজ পড়ছে। এখনও কিছু খায়নি, অথচ খাওয়ানোর দায়িত্ব সে নিজেই নিয়েছিল। নলিনী কাছে যেতেই সত্যেন্দ্র হাসল, কিন্তু সেই হাসি দেখে তার ভালো লাগলো না। সে ভেতরে ভেতরে শিউরে উঠল।
আসন পেতে নলিনী জল খাবার খাওয়াতে চেষ্টা করল, কিন্তু সত্যেন্দ্র কিছুই স্পর্শ করল না। তার নাকি একেবারেই খিদে নেই। বহু সাধ্য সাধনাতেও সে কিছুই দাঁতে কাটল না। নলিনী বিলক্ষণ বুঝল এ সবটাই তার অভিমান। আজ হেমাঙ্গিনী শ্বশুর বাড়ি যাবে। তার স্বামী উপেন্দ্রবাবু তাকে নিতে এসেছেন। নলিনী অনেক দিন হেমার সঙ্গে দেখা করতে যায়নি, তাই আজ হেমা খুব দুঃখ করে তাকে যাওয়ার জন্য লিখেছে। নলিনী প্রতিজ্ঞা করেছিল স্বামীর অনুমতি ছাড়া সে আর কোথাও যাবে না, কিন্তু আজ যদি সে প্রতিজ্ঞা রাখে তাহলে প্রিয় সখীর সঙ্গে আর দেখা হবে না। নলিনী খুব দোটানায় পড়ে গেল। হেমা লিখেছে তারা 3টের ট্রেনে রওনা হবে। তাহলে স্বামীর অনুমতি নেওয়া যায় কিভাবে? অনেক ভাবনা চিন্তার পর নলিনী যাওয়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার সময় সে দাসীকে বলে দিল, শোন জবা, খবরদার ভুল করিসনি যেন। একেবারে ঠিক কাঁটায় কাঁটায় 3টের সময় রায়েদের বাড়িতে গাড়ি পাঠাতে বলবি। দাসী মনে করে গাড়ি পাঠায়, কিন্তু হেমার 3টের ট্রেনে যাওয়া হয়নি। তাই সে কিছুতেই নলিনীকে ছাড়তে চাইল না। অনেক চেষ্টা করেও নলিনী হেমার হাত ছাড়িয়ে বের হতে পারল না। হেমা তো আজ অনেক দিনের জন্য চলে যাচ্ছে। কে জানে আবার কবে দেখা হবে? এত সহজে কি কেউ ছেড়ে দিতে পারে? কিন্তু নলিনী জানে বাড়ি ফিরতে দেরি হলে স্বামী রাগ করবেন। এটা বলতে তার খুব লজ্জা লাগছিল। এই কথাটা কি কেউ সহজে বলতে চায়? কেই বা এই হীনতা স্বীকার করে, বিশেষ করে এই বয়সে? তবুও শেষ পর্যন্ত সে বলল, কিন্তু হেমা তা বিশ্বাস করল না। সে হেসে বলল, বোকা বানিও না তো আমাকে। রাগারাগির ব্যাপারে আমি ঢের বুঝি। উপেনবাবু অনেক রাগ করতে চান। পুরুষ মানুষের রাগ ভাঙাতে হয় কেমন করে, তা বিয়ের এতকাল পরে কি আমায় তোমাকে শিখিয়ে দিতে হবে? এখন চুপটি করে বসো তো। নতুন একটা সেলাই তুলেছি পিলক ভারে, উনার জন্য এনেছি। দেখে বলো কেমন ধারা হয়েছে। কথাটা হেমা হাসতে হাসতে উড়িয়ে দিল, কিন্তু নলিনীর মনে কষ্ট লাগল। সব স্বামী কি একই রকম? সবাই কি উপেনবাবুর মতো? নলিনী যখন বাড়ি ফিরল তখন রাত 10টা বেজে গেছে। এসে শুনল সত্যেন্দ্রবাবু বাইরেই শুয়ে পড়েছেন। মাতঙ্গিনী ওরফে মাতু, নলিনীর বাপের বাড়ির পুরনো ঝি, সে নলিনীর সঙ্গে এসেছিল। অনেক দিনের মানুষ, নলিনীকে সে খুব ভালোবাসত। তাই আজ সে রাগ করে নলিনীকে অনেক কথা শুনিয়ে দিল। আসলে সেই একমাত্র জানত সত্যেন্দ্রবাবু খুব রেগে গিয়ে বাইরে শোবার ব্যবস্থা করতে বলেছেন। গভীর রাতে সত্যেন্দ্রবাবু শুয়ে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছিলেন। ভাবছিলেন নলিনীর মুখের সঙ্গে সরলার সামান্য মিল আছে কিনা। ভাবছিলেন সরলার ভালোবাসার তুলনায় নলিনীর ভালোবাসা কতটুকু। যেন বিশাল সাগরের পাশে একটা ছোট্ট পুকুর। এই সব চিন্তায় তিনি তীব্র এক মনোবৈকল্যের মধ্যে ছিলেন। ঠিক তখনই আস্তে করে দরজা খুলে নলিনী ঘরে ঢুকল। সত্যেন্দ্র তাকিয়ে দেখলেন নলিনী এসে তার পায়ের কাছে বসেছে। সত্যেন্দ্র চোখ বন্ধ করে রইলেন। অনেকক্ষণ এভাবেই কাটল। শেষে বিরক্ত হয়ে পাশ ফিরে স্পষ্ট গলায় বললেন, তুমি এখানে কেন? নলিনী কাঁদছিল, কিন্তু কিছু বলতে পারল না। কান্না দেখে সত্যেন্দ্র আরও রাগান্বিত স্বরে বললেন, রাত হয়ে গেছে, যাও ভিতরে গিয়ে ঘুমাও। নলিনী তখনও কাঁদছিল। এবার চোখের জল মুছে বলল, তুমি চলো, ভেতরে গিয়ে শুয়ে পড়বে। সত্যেন্দ্র মাথা নাড়লেন, বললেন, আমার খুব ঘুম পেয়েছে,
আমি আর উঠতে পারবো না। নলিনী জানত কান্না দেখলে তিনি আরও বিরক্ত হবেন, তাই আর কাঁদল না। ধীরে ধীরে সত্যেন্দ্রর পায়ের ওপর হাত রেখে বলল, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। এখানে তোমার কষ্ট হবে, তুমি ভেতরে চলো। সত্যেন্দ্র মনে মনে ঠিক করে নিয়েছেন তিনি আর ভেতরে যাবেন না, তাই বললেন, এত রাতে আমার কষ্টের কথা ভেবে আর লাভ নেই। তুমি গিয়ে ঘুমো, আর আমাকেও ঘুমাতে দাও, যাও। নলিনী সত্যেন্দ্রকে ভালো করেই চেনে। সেই রাতটা সে একা নিজের ঘরে বসে কেঁদে কেঁদে কাটালো। মনে মনে বলল, ও হেমাঙ্গিনী, একবার এসে দেখে গেলে না ভাই? তুমি তো রাগারাগির ব্যাপারটা বেশ ভালোই বোঝো, একবার সব ঠিকঠাক করে দিতে পারতে না? পরদিনও সত্যেন্দ্র ঘরের ভেতর এলেন না, নলিনীর সঙ্গেও দেখা করলেন না। নলিনী একখানা চিঠি লিখেছিল, যা মাতু সত্যেন্দ্রর হাতে দিয়েছিল, কিন্তু সত্যেন্দ্র সেটা না পড়েই মাতঙ্গিনীর সামনে ছিঁড়ে ফেলে দিল এবং বলল, এইসব আর কোনোদিন নিয়ে আসবে না। 4-5 দিন পর একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ হঠাৎ পাবনায় এসে পৌঁছালেন। দাদাকে দেখে নলিনী খুব খুশি হলো, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলো। ওমা দাদা যে, তা এখানে? নরেন্দ্রবাবু নলিনীর সঙ্গে দেখা করে হেসে বললেন, বাড়ি যাবার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছিস কেন বোন? ব্যস্ত শব্দটার অর্থ নলিনী সঙ্গে সঙ্গে বুঝতে পারল। সে হেসে বলল, তোমাদের যে অনেক দিন দেখি না দাদা। যেদিন নলিনী স্বামীর চরণে প্রণাম করে দাদার সঙ্গে গাড়িতে উঠল, সেদিন রাত ভোর সত্যেন্দ্রনাথ একটুও ঘুমাতে পারলেন না। সারা রাত ধরে ভাবতে লাগলেন, একটু কি বাড়াবাড়ি করে ফেললাম? এতটা না করলেও বোধহয় পারতাম। কিন্তু হায়, সেই অহংকার, সেই অভিমানই নলিনীকে ফিরিয়ে আনার পথে বাধা হয়ে দাঁড়ালো। যাওয়ার সময় মাতুও সঙ্গে গিয়েছিল। সেই শুধু আসল কারণ জানত। নলিনী তাকে কড়াভাবে বলে দিয়েছিল যেন বাড়িতে কিছু না বলে। সে ভেবেছিল এ কথা প্রকাশ হলে স্বামীর বদনাম হবে। ভালো হোক বা খারাপ, তবু তার স্বামীকে নিয়ে কেউ খারাপ কথা বলুক, সেটা সে কখনোই চাইত না। বাপের বাড়ি ফিরে নলিনী মা বাবার চরণে প্রণাম করল, ছোট ভাইটিকে কোলে নিল, কিন্তু মন খুলে হাসতে পারল না। পৃথিবীতে প্রায়ই দেখা যায় সামান্য কারণ থেকে বড় বিপদ তৈরি হয়। শূর্পণখার একটুখানি খেয়ালি স্বর্ণলঙ্কার ধ্বংস ডেকে এনেছিল। সামান্য সৌন্দর্য লিপ্সার জন্যই ট্রয় নগর ধ্বংস হয়েছিল। মহৎ রাজা হরিশ্চন্দ্র এক সামান্য কারণে চরম বিপদের সম্মুখীন হয়েছিলেন। এরকম উদাহরণ জগতে বিরল নয়। এখানেও ছোট্ট একটা অভিমান থেকে এক বিশাল বিপর্যয় ঘটে গেল। সত্যেন্দ্রনাথের দোষ দেব কি? নলিনী কখনো অভিমান করত না। স্বামীর কষ্টের কথা ভেবে চুপচাপ সব সহ্য করত, কিন্তু আর পারল না। সে ভাবল, এতটুকু কারণে যে স্বামী তাকে পরিত্যাগ করতে পারে, তার বেঁচে থেকে কী লাভ? গভীর অভিমানে নলিনী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, আর ওদিকে সত্যেন্দ্রর অভিমান অনেক আগেই গলে গেছে। যার এক মুহূর্ত না দেখে থাকতে পারত না, তার এই মিথ্যে অভিমান আর কতদিন থাকবে? অভিমান এখন তার জন্য চরম যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। সত্যেন্দ্র প্রতিদিন আশায় বসে থাকে, আজ হয়তো নলিনীর চিঠি আসবে, হয়তো সে লিখবে, আমাকে নিয়ে যাও। সত্যেন্দ্র ভাবে, অমন চিঠি পেলে তাহলে মাথায় করে নিয়ে আসবো, আর কখনো এমন অন্যায় করব না। কিন্তু ভাগ্যের বিধান কে বদলাতে পারে? যা হওয়ার তা তো হবেই। তুমি আমি তো ক্ষুদ্র প্রাণী মাত্র।
এভাবে দিন কাটতে কাটতে 6 মাস পেরিয়ে গেল, কিন্তু হতভাগী নলিনী একটাও চিঠি লিখল না। সত্যেন্দ্রনাথ ভাঙল, কিন্তু মচকাল না। 6 মাস পার হতে তার ধৈর্য শেষ হয়ে এলো। হারিয়ে যাওয়া অভিমান আবার ফিরে এলো আরও তীব্রভাবে। এবার তার সঙ্গে যোগ দিল রাগ। আর সেই রাগে সে নিজের ভুল দেখল না, বরং ভাবল, যার এত অহংকার তাকে যোগ্য শাস্তি দেওয়া দরকার। এখানেও ছোট্ট একটা অভিমান থেকে এক বিশাল বিপর্যয় ঘটে গেল। এর জন্য কি সত্যেন্দ্রনাথের দোষ দেব? কেউই নিজের দোষ দেখল না। দুইটি হৃদয় যেগুলো এক হতে পারত, সেগুলো চিরদিনের জন্য আলাদা হয়ে গেল। যৌবনের শুরুতে যে লতাটিকে কেউ টেনে বাড়িয়ে তুলেছিল, এখন সেটাই সহ্য করতে না পেরে ছিঁড়ে ফেলার উপক্রম হলো। সত্যেন্দ্রনাথ, তোমাকে দোষ দিই না, নলিনীকেও না। দুজনেই ভুল করেছ, কিন্তু অপরাধ করনি। যদি ভুলটা দেখিয়ে দেওয়া যেত, তবে লজ্জায় কে বেশি কষ্ট পেত তা শুধু ভগবানই জানেন। আমরাও বুঝতে পারতাম না, তোমরাও না। আমরা কেউই জানি না কি পাওয়ার জন্য, কোন স্বাদ মেটানোর জন্য তোমরা এত করেছ। কিন্তু স্বাদ তো মেটে না, মেটানোর ইচ্ছাও থাকে না। হয়তো কি স্বাদ সেটাই আমরা ভালোভাবে বুঝি না। তবু কাতর হৃদয় এক অসম্পূর্ণ আকাঙ্ক্ষায় সব সময় হাহাকার করে ওঠে। কেন এমন হয়? কেন জীবন আমাদের সেই অনিশ্চিত উদ্দেশ্যহীন পথের দিকে টেনে নিয়ে যায়? অমন রূপ গুণের বউ, তাও ছেলের পছন্দ হলো না। সত্যেন্দ্রনাথের মায়ের বড়ই দুঃখ। এত সুন্দর বউ ঘরে আনতে পারল না ভেবে তিনি ভীষণ মন খারাপ করে আছেন। শত চেষ্টা করেও ছেলের মন ফেরানো গেল না। এখন আর কি করার? ছেলের যদি পছন্দই না হলো, তাহলে আর কিসের বউ? বউ তো আদর পায় ছেলের থেকেই। আমারই বা হাত কি? নিজে দেখে শুনেই তো বিয়েখানা করলো সত্য। এখন আমি কি করে ছেলেকে আটকাবো? আমার হয়েছে পোড়া কপাল। দুর্দান্ত শান্তিতে সংসার যে করব, সেই ইচ্ছা পূরণ হলো কই? এসব কথা মনে প্রাণে আওড়াতে আওড়াতে সত্যেন্দ্রর মা বরণডালা সাজাতে বসলেন। 2 বছর আগে হরদেববাবু মারা গিয়েছিলেন। সে কথা মনে পড়তেই চোখে জল এসে গেল। আবার নলিনীর কথা মনে পড়ল। চোখের জল আরও বেড়ে গেল। কে জানে কেমন বউ আসবে? কর্তা বেঁচে থাকলে হয়তো এই দুরাবস্থা দেখতে হতো না। সত্যেন্দ্র বিয়ে করে ফিরে এলো। মা নতুন বউকে বরণ করে ঘরে তুললেন। আবার চোখে জল এসে গেল। চোখ মুছতে মুছতে বললেন, ও কিছু না, চোখে যেন কিছু পড়েছে মনে হচ্ছে, কেবলই জল আসছে। গিরিবালা বড়ই মুখ ফোঁড় মেয়ে। বিশেষ করে নলিনীর সঙ্গে তার বেশ ভাব ছিল, তাই বলে ফেলল, এই বয়সেও 3 বার? এর পরেও কতবার চোখে কত কি পড়বে কে জানে। হঠাৎ কোথা থেকে একটা দারুণ জমকালো তত্ত্ব এসে পৌঁছল। বর কনের ঢাকাই শাড়ি, ধুতি, চাদর সবই অসাধারণ। কনের বেনারসি চেলি দেখে গ্রামের সবাই অবাক। এমন সুন্দর চেলি আগে কেউ দেখেনি। সবাই জানতে চাইছে কোথা থেকে এলো এই তত্ত্ব। সত্যেন্দ্রর মা একবার ঢোক গিলে বলেছিলেন, সত্যর এক বন্ধু পাঠিয়েছে। নিজের চোখের জলও চেপে রাখলেন, সত্য কথাটাও চেপে রাখলেন। হাসি কান্না মিশিয়ে তত্ত্বের মিষ্টি বিতরণ করলেন। সবাই যার যার ভাগ নিয়ে চলে গেল। যাওয়ার সময় রাজবালা বলল, তত্ত্ব বেশ ভালোই হয়েছে। নৃত্যকালী বলল, তার হবে না, বড় লোকদের পাঠানো তত্ত্ব তো এমনই হয়। এক সময় এ কথা চাপা পড়ে গেল। তখন যোগমায়া বলল, বলে আবার বিয়ে করলো কেন? নৃত্যকালী বলল, কি জানি বোন, অমন রূপগুণের বউ, এসব বোঝা খুব মুশকিল।
রামমণি জাতিতে নাপিতের মেয়ে, তবে তাদের অবস্থা বেশ ভালো, দেখতে মন্দ নয়, শুধু নাকটা একটু চ্যাপ্টা। কিছু কিছু পরশ্রীকাতর লোক তার চোখ নিয়েও কথা বলে। আরে হাতির চোখের চেয়েও ছোট। তোমাদের যদি সত্যি বুদ্ধি থাকতো তাহলে এসব কথা বলতে। ওই মেয়েটা সব সময় হেসে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহ হয়েছিল। আরে স্বভাব চরিত্র একদম ভালো না, একদমই ভালো না, নাহলে চাকরি থেকে তাড়িয়ে দেয়, আবার বিয়ে করে। মুখে কেউ কিছু বলল না, কিন্তু কথাটা অনেকের মনে সায় দিল। এর 2-1 দিনের মধ্যেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল, রামমণি জমিদার বাড়ির গোপন রহস্য ফাঁস করে দিয়েছে। সবাই বলতে লাগলো, নাপিতের মেয়ে বলেই না এত বুদ্ধি, এসব কি আর বামুন কায়েতদের মেয়েরা পারে? কথাটা অনেকেই মেনে নিল। এবার গৃহিণীর পালা। যখন এ খবর তাঁর কানে পৌঁছালো, তিনি ঘরের দরজা বন্ধ করে একেবারে মাটিতে লুটিয়ে পড়লেন। আমার নলিনী কুলটা নয়, সারা গ্রামে আমার লক্ষ্মীর মতো বউটাকে নিয়ে সবাই যা নয় তাই বলছে। ছি ছি ছি, ঠাকুর তুমি আমাকে ডেকে নাও। আমার নিষ্পাপ মেয়েটার নিন্দে মা হয়ে নিজের কানে শুনি কি করে ঠাকুর? জানি না কেন সত্যের মা সরলার চেয়ে নলিনীকে অনেক বেশি ভালোবাসতেন, আর এখন সেই নলিনীর কপাল চিরদিনের মতো পোড়া হয়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, যদি সত্যি হয় তাহলেই ভালো, না হলে আমি নলিনীকে নিয়ে কাশী চলে যাব। কি করবে এখানে থেকে ওই পোড়া কপালি? ওর তো এ জন্মের মতো সব সাধই মিটিয়ে দিয়েছে ঠাকুর। মধ্যেখান থেকে অযথা লোকের কুকথা শুনবে আর পোড়ার মুখে যন্ত্রণা পাবে। তখন তিনি দরজা খুলে মাতুকে ডাকলেন, তারপর আবার দরজা বন্ধ করলেন। মাতুই তো তত্ত্ব নিয়ে এসেছিল। দুজনের মধ্যে অনেক কান্নাকাটি হলো। মাতু কাঁদতে কাঁদতে বলল, কিভাবে নলিনীর সোনার মতো গায়ের রং কালো হয়ে গেল? কি এমন অপরাধ করলো যে সত্যেন্দ্র তাকে একেবারে ফেলেই দিল? কেমন কাতর হয়ে সে ঠাকুরানীকে প্রণাম জানিয়েছে। সব শুনে গৃহিণীর আগের স্নেহ শতগুণ বেড়ে গেল, আর পুত্রের প্রতি প্রবল অভিমান জন্ম নিল। তিনি মনে মনে ভাবলেন, আমি কি সত্যর কেউ না? আমার কথার কি এতটুকু দাম নেই ওর কাছে? সবাইকে তোয়াক্কা নাই বা করলাম, কিন্তু আমার নিজের ছেলের সামনে কি একটা কথাও থাকবে না? না, আমি আবার নলিনীকে ঘরে আনব। এমন লক্ষ্মী মেয়ের এই দুর্বিষহ পরিণতি হতে পারে না। সেদিন সন্ধ্যায় মা ছেলেকে ডেকে বললেন, নলিনীকে নিয়ে এসো। সত্যেন্দ্র মাথা নাড়িয়ে বলল, না। মা কেঁদে ফেললেন, বললেন, ওরে, আমার নলিনীর নামে পুরো গ্রামে কলঙ্ক উঠেছে। তুই কি তার স্বামী হয়ে তার সম্মান রক্ষা করবি না? সত্যেন্দ্র শান্ত গলায় বলল, কিসের কলঙ্ক? গৃহিণী বললেন, তাকে ওভাবে তাড়িয়ে দিয়ে আরেকটা বিয়ে করলি, তাতে কি আমি গ্রামের মানুষের মুখ বন্ধ করতে পারবো? সত্যেন্দ্র আবার বলল, তা মুখ বন্ধ করে হবে কি? গৃহিণী শেষবার বললেন, তবুও তুই নলিনীকে আনবি না?
সত্যেন্দ্র কঠিন গলায় বলল, না। মা ভীষণ রেগে গেলেন। কিভাবে রাগ দেখাবেন আর কি বলবেন তা তিনি আগেই ঠিক করে রেখেছিলেন, তাই এক মুহূর্ত না ভেবে বললেন, তাহলে কালই আমাকে কাশিতে পাঠিয়ে দাও। আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। সত্য আর আগের সত্য নেই। সরলার আদরের ধন, খেলার সঙ্গী, শখের জিনিস, সেই ভাবলেশীন, নির্লিপ্ত, সরল মনা, সদা হাস্য স্বামী সত্যেন্দ্রনাথ, যাকে পেতে নলিনী এত কষ্ট করেছিল, সে যেন কোথায় হারিয়ে গেছে। এখন তার বুকে পাথর চেপে আছে। লজ্জা, শরম, ভালো মন্দের বোধ সবই যেন উবে গেছে। তাই একদম ঠান্ডা গলায় বলে দিল, তোমার যেখানে ইচ্ছা হয় চলে যাও, কিন্তু আমি আর কাউকে ঘরে আনতে পারবো না। সত্যর মুখে এই কথা মা কল্পনাও করতে পারেননি। চোখে জল নিয়ে তিনি বেরিয়ে গেলেন। যেতে যেতে একবার ফিরে তাকিয়ে বললেন, বউ আমার কুলটা নয়, এটা জেনে রেখো। গ্রামের লোক যা খুশি বলুক, আমি কখনোই তা বিশ্বাস করব না। পরদিন সকালে পিসিমা সত্যেন্দ্রকে ডেকে বললেন, তোমার এক বন্ধু তোমার জন্য তত্ত্ব পাঠিয়েছে, দেখেছ? সত্য মাথা নাড়ল। না, কে বন্ধু? মাতু বললেন, জানি নে, বসো এখানে, কাপড়গুলো নিয়ে আসি। অল্পক্ষণ পর তিনি এক গাদা কাপড় নিয়ে এলেন। সত্য দেখল কাপড়গুলো খুবই দামি। সে অবাক হয়ে ভাবতে লাগল, কে পাঠিয়েছে? চেলিখানা ভালো করে দেখতে গিয়ে তার নজরে পড়ল এক কোণে কি একটা বাঁধা আছে। খুলে দেখতেই বেরিয়ে এলো একটা ছোট্ট চিঠি। হাতের লেখা দেখেই সত্যেন্দ্রর মাথা হঠাৎ ঝনঝন করে উঠল। লেখা ছিল, প্রিয় বোন, স্নেহের উপহার ফিরিয়ে দেওয়া যায় না। তোমার দিদি যা পাঠিয়েছে তা গ্রহণ করো। সেই রাতে ফুলশয্যা সত্যেন্দ্রর কাছে কণ্টক শয্যা হল। আজ প্রায় 2 মাস হল সত্যেন্দ্রের তৃতীয় বিয়ের সকালে ডাকে পাবনা থেকে একখানা চিঠি আর একখানা ছোট পার্সেল তার কাছে এসেছে। চিঠিটা নলিনীর দাদা নরেন্দ্রবাবুর লেখা। সত্যেন্দ্রবাবু, অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও আপনাকে এই চিঠি লিখছি, শুধু আমার প্রাণের চেয়েও প্রিয় বোন নলিনীর কারণে। মৃত্যুর আগে সে অনেক অনুরোধ করে গেছে যেন এই আংটিটা আপনার কাছে ফেরত পাঠানো হয়। আপনার নামাঙ্কিত আংটিটি পাঠালাম। তার ইচ্ছে ছিল এটি যেন আপনি আপনার নতুন স্ত্রীকে পরিয়ে দেন। আশা করি তার এই শেষ ইচ্ছাটা আপনি পূরণ করবেন। আর সে আপনাকে বিশেষভাবে অনুরোধ করে গেছে যেন তার ছোট বোন কোনো রকম কষ্ট না পায়। ইতি শ্রী নরেন্দ্রনাথ। নলিনীর যখন একটা ছোট ছেলে হয়েছিল কিন্তু সে বেঁচে থাকেনি, তখন সত্যেন্দ্র এই আংটিটা নলিনীর হাতে পরিয়ে দিয়েছিল। এই স্মৃতিটা কি তার মনে ছিল? সত্যেন্দ্র আর কখনো পাবনায় যায়নি। যে কারণেই হোক মা আর কাশী যাত্রা করতে পারলেন না। সত্যেন্দ্রর নতুন বউয়ের নাম ছিল বিধু। বিধুকে দেখে মনে হতো সে বুঝি নলিনীরই বোন, আগের কোনো জন্মের। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি। আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।